ইন্দোনেশিয়াতেও শুরু হয়েছে স্বৈরাচার পতনের আন্দোলন। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ইন্দোনেশিয়ায় যে আন্দোলন শুরু হয়েছিল তা এখন সরকার পতনের দিকে মোড় দিচ্ছে। ইন্দোনেশিয়াতে 28 কোটি মানুষ বাস করে। হঠাৎ করেই কেন ইন্দোনেশিয়া অশান্ত হয়ে পড়ল এবং পরিস্থিতি কেন বাংলাদেশের মতন সরকার পতনের দিকে মোড় দিল? এমপি বনাম সাধারণ মানুষ, এই বৈষম্য থেকে সবকিছুর শুরুটা হয়েছিল। ইন্দোনেশিয়ার একজন এমপি প্রতি মাসে 10 কোটি রুপি এবং $6,150 বেশি পেয়ে থাকে, যা এই দেশটির সাধারণ আয়ের থেকে 30 গুণ বেশি। মানে একজন নাগরিক যদি 30,000 টাকা বেতন পান, তাহলে একজন এমপি পান 9 লাখ টাকা। ইন্দোনেশিয়া দেশটিতে মোট 580 জন এমপি রয়েছে। তাদের সুযোগ সুবিধার পেছনে ব্যাপক খরচ করা হচ্ছে এবং প্রতিনিয়ত খরচ বাড়ানো হচ্ছে। অন্যদিকে ইন্দোনেশিয়ার বহু মানুষ জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে। এছাড়াও ইন্দোনেশিয়ায় আছে সীমাহীন দুর্নীতি। এসব দুর্নীতি সহ্য করতে না পেরে 2025 সালের 25শে আগস্ট কিছু মানুষ রাস্তায় নেমে আসে। তারা মূলত শিক্ষার্থী। কালো পোশাক পরে এসব শিক্ষার্থীরা গেট ভেঙে ইন্দোনেশিয়ার পার্লামেন্ট ভবনে ঢোকার চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে তারা পাথর ছোড়ে, আতশবাজি ফোটায়। এ পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু একটা ঘটনায় আন্দোলনের গতি বেড়ে গেল বহুগুণ। মোটরসাইকেলে করে 21 বছরের বয়সী এক তরুণ আন্দোলনরত মানুষের ভিড়ের মধ্য দিয়ে যাচ্ছিল। তিনি মূলত ফুড ডেলিভারির কাজ করেন, কিন্তু পথের পুলিশ সাজোয়া গাড়ি ভিড়ের দিকে এগিয়ে যেতে যেতে তরুণকে চাপা দেয়। তারপর জনতা গাড়িটিকে ধাওয়া করলে দ্বিতীয়বারের মতো সেই তরুণকে চাপা দেয় পুলিশের গাড়িটি। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে পুরো ইন্দোনেশিয়া নড়ে চড়ে বসে। মানুষ বুঝতে পারে ক্ষমতার কাছে তাদের জীবন কিছুই না। তাই নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে সাধারণ জনগণের মনে ব্যাপক ঘৃণার জন্ম নেয়। রাজধানীর জাকার্তা থেকে শুরু করে সুমাত্রা, সুলাওয়েসি, কালিমাস্তান ও বালির রাস্তায় মানুষ নেমে আসে। দ্বীপ অঞ্চলগুলোতেও মানুষ বিক্ষোভ শুরু করে। তাদের আটকাতে টিয়ার গ্যাস, জল কামান ব্যবহার করে পুলিশ। এ সময় একাধিক স্থানের সংঘর্ষ, সরকারি ভবন, সংসদ সদস্যদের বাড়িতে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনা ঘটে। বিক্ষোভ দমাতে নিরাপত্তা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়াতে উত্তেজনা আরো বেড়ে গেছে। এসব ঘটনার মধ্যে একটি ছেলে আমাদের দেশের আবু সাইদের মতো দেশের পতাকা হাতে নিয়ে একাই পুলিশদের সামনে দাঁড়িয়ে পড়ে। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর এই দেশের মানুষের মধ্যে সাহস আরো বেশি বেড়ে যায়। দেশ ছাড়িয়ে এখন আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হচ্ছে, ফলে দেশটির প্রেসিডেন্টের চেয়ার আর নড়ে যাওয়ার মতন অবস্থা হচ্ছে। এমন চাপের মধ্যে ইন্দোনেশিয়ার সংসদ আবাসন ভাতা বাতিল, বেতন বৃদ্ধি স্থগিত এবং অপ্রয়োজনীয় বিদেশ ভ্রমণের নিষেধাজ্ঞা দিয়েছে। কিন্তু জনগণ শান্ত হচ্ছে না। জনগণের দাবি স্পষ্ট, মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে, শাসন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে হবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। চলমান বিক্ষোভে এই দেশের নারীরাও পিছিয়ে নেই। পুলিশের বর্বরতার প্রতিবাদে গোলাপি রঙের পোশাক পরে ঝাড়ু হাতে রাস্তায় নেমেছেন ইন্দোনেশিয়ার নারীরা। রাষ্ট্রের ময়লা আবর্জনা এবং নিরাপত্তা বাহিনীর দমন পীড়নকে যে ঝাঁটিয়ে বিদায় করা দরকার তা বোঝাতেই ঝাড়ু ব্যবহার করা হয়েছে। দেশটিতে এমন চলতে থাকলে অর্থ সংকটও শুরু হতে পারে বলে ধারণা করা হচ্ছে, কারণ ইন্দোনেশিয়ার অর্থনীতিতে পর্যটন খাতের অবদান বিশাল। কিন্তু চলমান অস্থিরতায় পর্যটন আসছে না। এর সঙ্গে বহু মানুষের জীবন ও জীবিকা জড়িয়ে আছে, ফলে অর্থনীতিতে বাজে প্রভাব পড়ছে। সবকিছু সামাল দিতে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট দ্বৈত নীতি অনুসরণ করছে। একদিকে আলোচনা চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন, অন্যদিকে বিক্ষোভকারীদের ওপর বল প্রয়োগ ও অব্যাহত রেখেছেন। এবারের তীব্রতা মনে করিয়ে দিচ্ছে 1998 সালের কথা। সেবার ছাত্রদের মাধ্যমে সরকারের পতন হয়েছিল। এবারও কি তাই হতে চলেছে? সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।